আমাদের মানে যে কর্তব্য, আমরা মনে করি যে জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন এবং যারা যোদ্ধারা ছিলেন সারা বাংলাদেশে, একেবারে তরুণ বয়সের আমাদের ছেলে মেয়েরাও কিন্তু ছিল, ওইটা মাথায় রাখতে হবে। প্রচুর মেয়েরা ছিল, সামনের সারিতে মেয়েরা ছিল। তারা যেভাবে নিজের জীবনের ঝুঁকি নিয়ে তারা আন্দোলনটা করেছিলেন এবং যে পরিবর্তনটা তারা আনতে পেরেছেন, এবং শেখ হাসিনার মতো একটা ফ্যাসিস্টকে দেশ থেকে যাকে পালাতে হয়েছে, এইটা কোনো রাজনৈতিক দলের কোনো আন্দোলন পারেনি। এরা এই ছাত্ররা করে দেখিয়েছে। ছাত্ররা শুধু না, আমি বলবো এরা জনতা, এরা যারা এখানে বসছে এরা সবাই কিন্তু ছাত্র না। এরা কেউ ছোট ব্যবসা করতো, কেউ রিক্সা চালাতো। আমি অনেকগুলো হাসপাতালে গেছি, পঙ্গু হাসপাতালে গেছি, মেডিকেল কলেজে গেছি। ওরা দেখলাম যে ওরা যে মানে যে অবস্থা বর্ণনা করছিলেন, যে কোথায় গিয়ে তারা গুলি আঘাত পেয়েছে। ছোট ছোট ছেলে, যেমন 14-15 বছরের ছেলে পঙ্গু হাসপাতালে বলছে যে তার হাত কাটা গেছে, সে ক্রিকেট খেলতো। এখন হাত কাটা একজন নিশ্চয় ক্রিকেট খেলতে পারবে না, কিন্তু আমি ছেলেটার চোখে মুখে একটু অভিযোগ দেখি, একটু দেখিনি যে সে কাজটাকে ভুল করলো কিনা। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়েছিলাম। সে হেসে হেসে বলে, আবার ডাকলে আবার যাবো। আরেকজন ছেলে বলছে যে তার মা আমাকে বলছে তার পাশে, যে আমার ছেলে আবু সাইদের ওই ছবিটা দেখার পরে, ভিডিওটা কোনোভাবে সে দেখেছে, দেখে দেখে বলে যে মা আমি গেলাম। এই যে বলে বেরোলো, তারপরে অন্য অবস্থায় মানে আহত অবস্থায় ঘরে ফিরল। তো কাজে এই গল্পগুলো আমরা যখন শুনি, এবং আজকে আমি ধন্যবাদ দিচ্ছি উমেন সাপোর্ট গ্রুপ, কার্ল বেঞ্চ অটো কেয়ার এবং বিজিবিকে, আপনারা যে উদ্যোগটা নিয়েছেন। 60 জনকে হয়তো আমরা দিচ্ছি, কিন্তু এদের যখন পরিচয় দিচ্ছিলেন, এরা কেউ কিন্তু আগে বেকার ছিল না। এরা কিন্তু সবাই নিজের কাজ করে খাচ্ছিল, তাদের একটা জীবন ছিল, তারা সেইভাবে সংসার চালাচ্ছিল। কিন্তু দেশের কারণে এই অন্যায় সহ্য করতে না পেরে তারা কিন্তু রাস্তায় নেমেছিল, এবং আজকে এই অবস্থা তাদের হয়েছে। অনেকের পেটে গুলি লেগে, যে বর্ণনাটা করলেন, আমি অনেককে দেখেছি সরওয়ার্দী হাসপাতালেও পেটে গুলি লেগে যেভাবে বেরিয়েছে, তার পুরো পাকস্থলীটা নষ্ট হয়ে গেছে। কিন্তু এরা স্বাভাবিক জীবন হতে এদের অনেক সময় লাগবে। আমরা যারা সুস্থ আছি, আমরা হয়তো সেই সময় রাস্তায় ছিলাম, কিন্তু আমরা যে কোনো কারণে আল্লাহর রহমতে আমরা ভালো আছি, অন্যান্য ছেলেরা ভালো আছে, হাসনাতরা সুস্থ আছে। এটা আমি আল্লাহর কাছে শুকর আদায় করি যে হাসনাতরা সার্জিসরা সুস্থ আছে। কিন্তু আমাদের দায়িত্ব অনেক বেড়ে গেছে। আমি মনে করি যে আমাদের যে দায়িত্ব শুধুমাত্র কয়েকটা মন্ত্রণালয় চালানো না, আমাদের পুরো দেশের প্রতি আমাদের তাদের প্রতি দায়বদ্ধতা অন্য যে কোনো সরকারের চাইতে বেশি, এমনকি একটা নির্বাচিত সরকারের চাইতে বেশি। একটা নির্বাচিত সরকার শুধু তার দলীয় এজেন্ডা মাফিক কাজ করবে এবং তার জুরিসডিকশন অনুযায়ী কাজ করবে, কিন্তু আমরা শহীদের রক্তের উপর, আহতদের আহজারির উপর, যে কষ্টের উপর দিয়ে আমরা সরকারের দায়িত্ব নিয়েছি, আমাদের দায়বদ্ধতা অনেক অনেক বেশি। যতটুকু সময় আমরা থাকি না কেন, আমরা এই দায়বদ্ধতা আপনাদের প্রতি স্বীকার করছি। এবং আমি মনে করি যে আমরা যদি কিছু করতে না পারি, তাহলে আপনাদের কাছে আমরা অবশ্যই, আপনারা আমাদেরকে সেই শাস্তি দেবেন, আমরা নিশ্চয়ই মাথা পেতে দেবেন। আমি যখন পিলখানা দিয়ে ঢুকছিলাম, তখন আমার গা শিউরে উঠছিল, কারণ 2009-এর পরে এদিকে আমরা কখনো আসিনি। কিন্তু আমার গা শিউরে উঠছিল সেই দৃশ্যের কথা ভেবে, যতটুকু আমরা তখন টেলিভিশনে দেখেছিলাম। যেটা হাসনাত বললো যে কাঁধের উপর সৈনিকরা যখন লাশ নিয়ে এবং কেঁদে কেঁদে, সৈনিকদেরকে এভাবে কাঁদতে আমি কখনো দেখিনি। তাদের পরিবারদের এত
কষ্ট পেতে কখনো দেখিনি। তখন মনে হচ্ছিল যে এখানে আপনাদের এখন যারা আপনারা আছেন আপনাদেরকে কিন্তু অনেক অনেক কাজ করতে হবে এবং এই বিচার চাইতে হবে। এই বিচার আমরা চাইব এবং এই বিচার হবে। এই সরকার এই বিচার অবশ্যই অবশ্যই করবে। আর হাসিনা যদি আদৌ বাংলাদেশে আসে, হাসিনা যদি এমনকি দৃষ্টতা চিন্তা করে, তাহলে সে একমাত্র আসবে গণহত্যার আসামি হয়ে তার বিচার করার জন্য। সে আমাদেরকে প্রতিদিন ভয় দেখাবে যে সে ঢুকলো বলে এদিকে ঢুকবে ওদিকে ঢুকবে বলে আমাদেরকে যে ভয় দেখায়, তার জানা উচিত তার এসে তাকে আগে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং সেই ছাড়া হাসিনার বাংলাদেশ আর কোথাও যাবে না। তো আমি এইটুকু বলছি, আমি আমাদের আহতদের প্রতি আমি আবারও স্যালুট জানাচ্ছি। আপনারা যা করেছেন এটা কোনো একটা রিক্সা বা একটা চেক দিয়ে আমরা শোধ করতে পারবো না, তবে আপনাদের প্রতি দায় নিয়ে আমরা অন্তত পাশে দাঁড়াতে পারবো, এইটুকু বলতে পারি। শেষে আমি আমার মন্ত্রণালয়ের দিক থেকে বিজিবির প্রতি একটু ধন্যবাদ এবং একটু রিকোয়েস্ট করব। আমার মন্ত্রণালয়ে আপনি জানেন যে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়, ইলিশ নিয়ে আমরা বড় বিপাকে থাকি। ভারত আমাদের ইলিশ ছাড়া খাবে না, তাদের গঙ্গায় যে ইলিশ হয় সেই ইলিশের স্বাদ নাই। আমাদের পদ্মার ইলিশ তাদের লাগবে, কাজে এখান থেকে চোরাচালানির মাধ্যমে যে ইলিশ যায় সেটা বর্ডার গার্ড বাংলাদেশ সেটা ঠেকায় এবং ঠেকিয়েছে বলে আমি জানি। সামনেও যেন এটা কোনোভাবে যেতে না পারে সেই অনুরোধ করে আমি আমার বক্তব্য শেষ করি।